যে কাহিনীটি আমি বলতে চলেছি সে কাহিনীটি সকলের বিশ্বাসযোগ্য নাও হয়ে উঠতে পারে, যদিও আমি সম্পূর্ণ সুস্থ মাথাতেই কাহিনীটি লিখছি। এই কাহিনীটি আমারও পক্ষে মাঝে মাঝে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। নিজের কাছে নিজেকে হালকা করার জন্য আমার এই কাহিনীটি লিপিবদ্ধ করে রাখার দরকার আছে। ঘটনাটি আমার কাছে ভয়ঙ্কর এবং অদ্ভুত বলে মনে হয়। অন্যদের কাছে এটি অস্বাভাবিক বলে মনে হবার অনেক কারণ আছে। ছোটবেলাতে আমি খুব স্নেহদরদী ছিলাম। অনেক সময় বন্ধুরা এজন্য ঠাট্টা ইয়ার্কি করত। আমি পশু পাখি ও জীবজন্তু ভালোবাসতাম। আমার বাবা মা এই বিষয়ে উৎসাহ দিতেন। বাড়ির পোষা জন্তুদের দেখা ও খাওয়ানোর দায়িত্ব আমারই ছিল। আমার ওদের খাওয়াতে, দেখাশোনা করতে ভালো লাগতো। আমার অনেকটা সময় এদের জন্যই কেটে যেত। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমার স্ত্রীর সঙ্গে মনের মিলও ছিল। আমার জন্তু জানোয়ারের প্রতি ভালোবাসাটাকে উনিও উৎসাহ দিতেন। আমার স্ত্রী কিছু কিছু জন্তু জানোয়ার জোগাড় করতে লাগলেন। আমাদের কতগুলো সোনালি সুন্দর মাছ, কতগুলো ইঁদুর, কতগুলো কুকুর আর একটি বাঁদর ছিল। বিড়ালটির চেহারা ছিল খুব বড়সড় ও ছিল খুব বুদ্ধিমান। আগেকার দিনে কালো বিড়ালকে ছদ্মবেশী ডাইনি বলা হতো। বিড়ালটির নাম ছিল প্লুটো। বিড়ালটি সবসময় আমার পেছনে খুব ঘুরঘুর করে বেড়াতো। আমার মধ্যে বেশ কিছুদিন যাওয়ার পর একটা পরিবর্তন লক্ষ্য করলাম। আমি ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠলাম। আমার মেজাজটা হয়ে উঠল খিটখিটে। আমার স্ত্রীর ওপর আমি খুব ক্ষেপে গেলাম। আমি মাঝে মাঝে দৈহিক অত্যাচারও করতে লাগলাম। আমি আমার পোষা জন্তুগুলোকে ক্রমশ অবহেলা করতে শুরু করলাম। আমি কেবলমাত্র আমার পোষা বিড়াল প্লুটোর সঙ্গে ভালো ব্যবহার করতাম। এছাড়া অন্য কোনো জন্তু জানোয়ার এলেই খারাপ ব্যবহার করতাম। এই অভ্যাসটা ক্রমশ আমার চরিত্রের মধ্যে বাসা বাঁধতে আরম্ভ করলো। শেষ পর্যন্ত প্লুটোর ওপরেও অত্যাচার শুরু করতে লাগলাম। একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডার ছলে বেশ কিছু মদ্যপান করে বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে মনে হলো যেন প্লুটো আমাকে এড়িয়ে চলছে। আমার ভীষণ রাগ হয়ে গেল। আমি ওকে ধরে ফেললাম। প্লুটো ভয় পেয়ে আমার হাত কামড়িয়ে দিল। রাগে আমার সমস্ত শরীর জ্বলে উঠল। আমার আদিম পাশবিক বৃত্তিগুলো জেগে উঠল। আমি টেবিলের ড্রয়ারে একটা ছুরি বার করলাম। তারপর ওকে চেপে ধরে আঘাত করলাম। এতে আমার হাত একটু কেঁপে ওঠেনি, কিন্তু আজ এর বর্ণনা দিতে গিয়ে আমার হাত বারবার কেঁপে উঠছে। আবার রাত্রির অবসানে সকাল হলো। গত রাতের ঘটনার কথা মনে পড়তে আমার অনুশোচনা হতে লাগলো। আমার কিন্তু এর জন্য কোনোরূপ বিবেক যন্ত্রণা হয়নি। আস্তে আস্তে বিড়ালটি আবার সুস্থ হয়ে উঠতে লাগলো। ও আবার যথারীতি আগের মতন সারা বাড়ি ঘুরে বেড়াতে লাগলো। আমাকে দেখলেই এড়িয়ে যেত। আমার
প্লুটোর ব্যবহারটা ভালো লাগতো না। আমার ক্রমশ নৈতিক অধঃপতন হতে লাগলো। বিবেকবোধ বলে আর কিছুই থাকলো না। আমার মধ্যে উচ্ছৃঙ্খলতা মাথা চাড়া দিয়ে উঠল। একদিন কি হলো জানি না, আমি বেশ ঠান্ডা মাথায় বিড়ালটার গলায় ফাঁস লাগিয়ে একটা গাছের ডালে ঝুলিয়ে দিলাম। ফাঁসি দেবার পর মুহূর্তেই আমার মধ্যে ক্ষণিকের জন্য শুভবোধ জেগে উঠল। আমার মনে হলো প্লুটো তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন ওকে ফাঁসি দিতে গেলাম? ওর জন্য আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, বুকটা ভেঙে যেতে লাগলো। আমার মনে হতে লাগলো ঈশ্বর আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। বিড়ালটাকে যেদিন ফাঁসি দিলাম সেই রাতেই আমার ঘরে আগুন লাগলো। দাও দাও করে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। কোনো ক্রমে আমি আর আমার স্ত্রী বাড়ির চাকরটা রক্ষা পেলাম। পরের দিন পুরো বাড়িটাকে দেখতে গেলাম। একটা দেয়ালও পড়েনি, ভেঙেও যায়নি। দেওয়ালটিতে একটা বিড়ালের মুখ অদ্ভুতভাবে আঁকা আছে। আরও দেখলাম যে বিড়ালটার গলাতে একটা দড়ি জড়ানো আছে। এই ঘটনাটিকে ভৌতিক ঘটনা বলে আমার মনে হলো। এর কোনো রকম যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমার মনের মধ্যে উকি দিল না। দেওয়ালে আঁকা বিড়ালের মূর্তিটার ছবি আমার মন থেকে সহজে মুছে গেল না। আমি ঘটনাটি ভুলে যাওয়ার জন্য আরেকটি পোষা বিড়ালের খোঁজ করতে লাগলাম। অনেক দিন পর আমার আড্ডার জায়গায় প্লুটোর মতো পোষা বিড়াল দেখতে পেলাম। এই বিড়ালটির একটি বৈশিষ্ট্য হলো ওর বুক সাদা লোমে ভর্তি। আমি বিড়ালটিকে আদর করতে যেতে ও আমার পায়ে মাথা ঘষতে লাগলো আর গড়গড় করে আওয়াজ করতে লাগলো। আমি ফিরে যেতে উদ্যত হলে বিড়ালটিও আমার পিছু পিছু চলতে লাগলো। শেষ পর্যন্ত বিড়ালটিকে নিয়েই বাড়ি ফিরতে হলো। বিড়ালটি এসে ওর চেনা বাড়ির মতন সারা বাড়ি ঘুরঘুর করতে লাগলো। ওর হাঁটা চলা অনেকটা প্লুটোর মতো। আমার স্ত্রী বিড়ালটিকে বেশ আদর করতে আরম্ভ করলো। আরও লক্ষ্য করলাম প্লুটোর মতন এরও একটা চোখ কটা, একটা চোখের জায়গা গর্ত হয়ে আছে। বিড়ালটিকে দেখে আমার কেন জানি একটা ভয় ভিতরে ভিতরে জেগে উঠতে থাকলো। আমি ক্রমশ যেন বিড়ালটিকে সহ্য করতে পারছিলাম না। বুকে সাদা লোমের অংশটাকে ফাঁসির ইঙ্গিত বলে মনে হলো। আমার মনে হতে লাগলো আমি যে প্লুটোকে নিজের হাতে ফাঁসি দিয়েছি সেই যেন আবার আমার কাছেই ফিরে এসেছে। এক মানসিক চরম অশান্তির মধ্যে দিয়ে আমার দিন কাটতে লাগলো। আমি সমস্ত কিছুর ওপর ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠলাম, এমনকি আমার স্ত্রীর ওপরেও। আমাদের বাড়িটি ছিল বেশ পুরনো আমলে। আমাদের বাড়ির মাটির নিচে একটি ঘর ছিল। মাঝে মাঝে ওই ঘরটি ব্যবহার করতাম। একদিন ওই ঘরে যাবার সময় বিড়ালটি আমার কাছে ঘুরঘুর করছিল। প্রচণ্ড রাগ হলো। আমি কুড়ুল দিয়ে বিড়ালটিকে কাটতে গেলাম। আমার স্ত্রী হঠাৎ এই ঘটনাটি দেখতে পেয়ে আমাকে বাধা দিতে আসলো। আমার রাগে মাথা ঠিক ছিল না। আমি ওই কুড়ুল দিয়ে স্ত্রীকে আঘাত করে বসলাম। সাথে সাথে আমার স্ত্রী মাটিতে পড়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়ল।
এবার স্ত্রীর মৃতদেহটি নিয়ে কি করব ভাবতে লাগলাম। নানান চিন্তা মাথাতে ঘুরপাক খেতে লাগলো। শেষ পর্যন্ত আমি মাটির তলাকার ঘরের একটি পুরনো দেয়ালের ইট খুলে দিয়ে তার মধ্যে স্ত্রীর মৃতদেহটি ঢুকিয়ে আবার ভালো করে দেয়ালটা দিয়ে দিলাম। দুদিন ধরে বিড়ালটিও আর দেখতে পাচ্ছিলাম না। এতে আমি এক ধরনের মানসিক শান্তি পেলাম। আশেপাশের লোকজনের কৌতূহলী কিছু প্রশ্নের উত্তর দিলাম। 2-3 দিন পর আমার ঘর খোঁজ করতে পুলিশ এলো। ওরা ভালো করে তল্লাশি চালালো, কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পেল না। ওদের চলে যাওয়ার মুখে আমার মধ্যে জিতে যাবার এক অনুভূতি কাজ করতে লাগলো। আমি হঠাৎ নতুন গড়ে তোলা দেয়ালটিতে একটি লাঠি দিয়ে টুকটুক করে আওয়াজ করলাম। এই দেয়ালগুলো কি মজবুত! ঠিক সেই মুহূর্তে দেয়ালের ভিতর থেকে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ ভেসে উঠল। আমি সেই মুহূর্তে নিজের মধ্যে নিজে ছিলাম না। ভয়ে বিস্ময় আমার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না। আমার শরীর থেকে সমস্ত শক্তি হারিয়ে যেতে লাগলো। আমি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লাম। পুলিশরা দেওয়ালটিকে ভেঙে ফেলল। ভিতরে আমার স্ত্রীর বিকৃত পচা দেহটা দেখতে পাওয়া গেল। যার জন্যই হত্যাকাণ্ডটি ঘটেছিল, সেই জন্তুটা অর্থাৎ বিড়ালটি মৃতদের মাথার কাছে রক্তচক্ষু করে বসে আছে। এবার বুঝলাম আমার স্ত্রীর মৃতদেহটি কবর দেওয়ার সময় কখন যে ওটি ঢুকে বসেছিল তা জানি না। প্লুটোকে ফাঁসি দিয়েছিলাম। আমায় ফাঁসি দিয়ে ও বোধহয় তারই প্রতিশোধ নিল। সমাপ্ত।